হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 5ই মে কর্মক্ষেত্র পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে এপ্রিল মাসের 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত দেওয়া আছে। তো আমি তোমাদের অনুরোধ করবো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, যাতে কোনো বুঝতে পারি তোমাদের ভালো লেগেছে। যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। যদি কোনো উপদেশ দেওয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো বন্ধুরা, আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার কারো একজনের ভালো লেগে থাকে তো তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে দেখার সুযোগ করে দেয়। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখে নাও এবং বুঝে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা, আমি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, কয়েকটা মিনিটের ব্যাপার, তোমাদের নষ্ট হবে না। যদি নষ্ট হয় আমাকে বলবে, তোমাদের নষ্ট হবে না, আমি তোমাদের কথা দিলাম। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স 12 এপ্রিল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এদিন রাত 8টা থেকে পরের দিন রাত 8টা পর্যন্ত তা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে পারবেন না। কমিশন সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন জনসভায় তৃণমূল নেত্রীর উস্কানিমূলক মন্তব্য আদর্শ আচরণবিধি বা জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারাকে ভঙ্গ করেছে, যা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তারই পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এই নির্দেশের প্রতিবাদ জানিয়ে তিনি টুইট করেন, কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে বেলা 12টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসব। তিনি যোগ করেন, রাত 8টার পর তিনি ফের প্রচারে নামবেন। ভালো করে শোনো, তোমাদের জন্য রিপিট করছি। 12 এপ্রিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এদিন রাত 8টা থেকে পরের দিন রাত 8টা পর্যন্ত তা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে পারবেন না। কমিশন সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন জনসভায় তৃণমূল নেত্রী উস্কানিমূলক মন্তব্য আদর্শ আচরণবিধি বা জনপ্রতিনিধিত্ব আইনের একাধিক ধারাকে ভঙ্গ করেছে, যা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তারই পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এই নির্দেশের প্রতিবাদ জানিয়ে তিনি টুইট করেন, কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে বেলা 12টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসব। তিনি যোগ করেন, রাত 8টার পরে তিনি ফের প্রচারে নামবেন। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিষেধক নিয়ে দেশ জুড়ে হাহাকারের মধ্যেই তৃতীয় টিকাটি ছাড়পত্র পেল ভারতে। রাশিয়ার স্পুটনিক ভি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সংস্থার কোভিশিল্ড, দেশীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পরে এবার মস্কোর গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সংস্থা তৈরি স্পুটনিক ভি প্রতিষেধককে 12 এপ্রিল ছাড়পত্র দিল প্রতিষেধক সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। ছাড়পত্র মিলেছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া DCGI এর তরফেও। গত অক্টোবরে ভারতে 18 থেকে 99 বছর বয়সী প্রায় 1600 ব্যক্তির ওপরে এই প্রতিষেধক পরীক্ষা করে রেড্ডিজ সংস্থা। রাশিয়ায় স্পুটনিকের ফলাফল ও ভারতে প্রতিষেধকের প্রয়োগের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে সরকারের প্রতিষেধক সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করে রেড্ডিজ। দাবি করা হয়, স্পুটনিক ভি এর কার্যকারিতা প্রায় 91.6%। ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। প্রতিষেধক নিয়ে দেশ জুড়ে হাহাকারের মধ্যেই তৃতীয় টিকাটি ছাড়পত্র পেল ভারতে। রাশিয়ার স্পুটনিক ভি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সংস্থার কোভিশিল্ড, দেশীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এবার মস্কোর গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সংস্থার তৈরি স্পুটনিক ভি প্রতিষেধককে 12 এপ্রিল ছাড়পত্র দিল প্রতিষেধক সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। ছাড়পত্র মিলেছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া DCGI এর তরফেও। গত অক্টোবরে ভারতে 18 থেকে 99 বছর বয়সী প্রায় 1600 ব্যক্তির উপরে এই প্রতিষেধক পরীক্ষা করে রেড্ডিজ সংস্থা। রাশিয়ায় স্পুটনিকের ফলাফল ও ভারতে প্রতিষেধকের প্রয়োগের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে সরকারের প্রতিষেধক সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করে রেড্ডিজ। দাবি করা হয়, স্পুটনিক ভি এর কার্যকারিতা প্রায় 91.6%। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স। মুখ্য নির্বাচন কমিশনের পদে নিযুক্ত হলেন সুশীল চন্দ্র। এদিন এক বিজ্ঞপ্তিতে 1980 ব্যাচের AIAS এর নিয়োগের কথা জানিয়েছে ভারত সরকার। 2022 সালে 15 মে পর্যন্ত তিনি এই পদে থাকবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের বাকি পর্ব ছাড়াও তার ওই পদে থাকার সময়ে উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের
চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। ভালো করে শুনুন। মুখ্য নির্বাচন কমিশনের পদে নিযুক্ত হলেন সুশীল চন্দ্র। এদিন এক বিজ্ঞপ্তিতে 1980 ব্যাচের AIAS এর নিয়োগের কথা জানিয়েছে ভারত সরকার। 2022 সালে 15 মে পর্যন্ত তিনি ওই পদে থাকবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের বাকি পর্ব ছাড়াও তার ওই পদে থাকার সময় উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। প্রসঙ্গত এর আগে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। বন্ধুরা দেখো, পরে আছে 13 এপ্রিল। দেশে ক্রমশ অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায় গত 24 ঘন্টায় গোটা দেশে সংক্রমণের 80.8% 10টি রাজ্যে। এই রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র 51,751। মোট অ্যাক্টিভ রোগীর 44.78% মহারাষ্ট্রে। দৈনিক মৃত্যুর নিরিখেও প্রথম মহারাষ্ট্রই 258। গোটা পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাত 8টা থেকে 144 ধারা জারি করার কথা ঘোষণা করলেন। তিনি জানান রাত 8টা থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত গোটা রাজ্যে 144 ধারা জারি করা হচ্ছে। তবে সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিপণী খোলা থাকবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি পরিবহন ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি। কোভিড বিধি অমান্য করলে জরিমানা করা হবে। তো ভালো করে শোনো তোমরা। 13 এপ্রিল। দেশে ক্রমশ অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায় গত 24 ঘন্টায় গোটা দেশে সংক্রমণের 80.8% 10টি রাজ্যে। এই রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র 51,751। মোট অ্যাক্টিভ রোগীর 44.78% মহারাষ্ট্রে। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথমে মহারাষ্ট্রে 258। গোটা পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাত 8টা থেকে 144 ধারা জারি করার কথা ঘোষণা করলেন। তিনি জানান রাত 8টা থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত গোটা রাজ্যে 144 ধারা জারি করা হচ্ছে। তবে সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিপণী খোলা থাকবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি পরিবহন ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি। কোভিড বিধি অমান্য করলে জরিমানা করা হবে। বন্ধুরা দেখো, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ বড় আছে, তো আমি একবার পড়ছি, ভালো করে পড়ছি, তোমরা শোনো। সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা। পারমাণবিক কেন্দ্র থেকে 10 লক্ষ টন তেজস্ক্রিয় জল সরাসরি প্রশান্ত মহাসাগরে ছাড়ার পরিকল্পনায় সাই দিল জাপান, যা ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। কেন্দ্রটি অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ার ও জাপান সরকার জানিয়েছে ওই জল পরিশুদ্ধ করে তেজস্ক্রিয়তার মাত্রা বিপজ্জনক স্তরের নিচে নামিয়ে তবেই সমুদ্রে ছাড়া হবে। কিন্তু স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায় তো বটেই। চীন ও দক্ষিণ কোরিয়া জাপানের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। 2011 সালের ভূমিকম্প ও সুনামিতে হাইড্রোজেন বিস্ফোরণ হয়ে ফুকুশিমার 3টি পারমাণবিক চুল্লি ধ্বংস হয়ে যায়। অতিরিক্ত তাপের ফলে চুল্লির ভিতরে চাপ সৃষ্টি হওয়ায় অভ্যন্তরভাগ গলে যায় ও শীতলীকরণ প্রক্রিয়া নষ্ট হয়ে যায়। এই চুল্লিগুলিতে ফের ঠান্ডা করতে 10 লক্ষ টন জল ব্যবহার করা হয়। চুল্লির তেজস্ক্রিয় বর্জ্য মিশ্রিত সেই জল থেকে বর্তমানে শোধন প্রক্রিয়ায় তেজস্ক্রিয় উপাদানগুলি বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু ট্রিটিয়াম সহ বেশ কিছু ক্ষতিকারক পদার্থ জল থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া সম্ভব নয়। পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত একাধিক সংগঠন তাই প্রথম থেকে জাপানের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 10 রানে হারল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে মুম্বাই 152 রান করে। সূর্যকুমার যাদব 36 বলে 56 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 142 রানের বেশি তুলতে পারেনি কলকাতা। 27 রানে 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রাহুল চাহার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 10 রানে হারল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমেই ব্যাট করে মুম্বাই 152 রান করে। সূর্যকুমার যাদব 36 বলে 56 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 142 রানের বেশি তুলতে পারেনি কলকাতা। 27 রানে 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রাহুল চাহার। 14 এপ্রিল। সারা দেশে করোনা পরিস্থিতি ভয়াল আকার ধারণ করায় 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা পিছিয়ে দিল CBSE বোর্ড। স্থগিত রাখা হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে 1 জুন ওই পরীক্ষার বিষয়ে বোর্ড ফের সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। পিছিয়ে দেওয়া হয়েছে ICSE বোর্ডের 10ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। স্থগিত রাখা হয়েছে মেডিকেল স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা নিট। করোনা সংক্রমণে নয়া শিখর স্পর্শ করার পথে দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 2 লক্ষ স্পর্শ করার কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 1,84,372 জন আক্রান্ত হয়েছেন, যা দেশে করোনা পর্বে এখনও পর্যন্ত সর্বোচ্চ। মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে। একদিনে মৃত্যু হয়েছে 1027 জনের। মাস 6 আগে শেষবার দেশে মৃত্যুর সংখ্যা 4000 ছাড়িয়েছিল। তারপর তা কমতে কমতে 100-র নিচে নেমেছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের টালমাটাল অবস্থা।
গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হচ্ছে 1,72,085 জনের। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। করোনার দাপট 2020 সালেই শেষ হয়ে যাবে, এমনটাই বিশ্বাস করতে শুরু করেছিল বিশ্ববাসী। টিকাকরণ শুরু হওয়ায় বিশ্বাস আরও জোরদার হয়, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায়। গত এক সপ্তাহে গোটা বিশ্বে নতুন করে সংক্রমিত হয়েছেন 45 লক্ষ মানুষ, মৃত্যু হয়েছে 76,000-এর। সংক্রমণ প্রায় 7% বেড়েছে। সংক্রমণ বৃদ্ধিতে প্রথম 5-এ রয়েছে ভারত, আমেরিকা, ব্রাজিল, তুরস্ক এবং ফ্রান্স। 16 এপ্রিল, করোনা ভাইরাসের বলি এবার 1956 সালে মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য আহমেদ হোসেন। এদিন বেঙ্গালুরুর এক হাসপাতালে 89 বছর বয়সে প্রয়াত হন তিনি। 1951 সালে হায়দ্রাবাদ সিটি পুলিশ দলে খেলার সময় এশিয়ান গেমসের জন্য জাতীয় দলে নির্বাচিত হন আহমেদ হোসেন। 1956 সালে মেলবোর্ন অলিম্পিক্সেও ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 1958 সালে সদস্য ছিলেন তিনি। 1958 সালে টোকিও এশিয়ান গেমস ও 1959 মারডেকা প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। কলকাতা ময়দানে মোহামেডান ও মোহনবাগানের হয়েও খেলেছেন তিনি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, কমিউনিস্ট পার্টির কংগ্রেস কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেলের হাতে কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ ফার্স্ট সেক্রেটারির দায়িত্ব তুলে দিলেন রাউল কাস্ত্রো। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে শেষ হলো কিউবার রাজনীতির একটা অধ্যায়। 6 দশক পরে পরিবর্তন ঘটল কিউবার কমিউনিস্ট সরকারের নেতৃত্বে। শাসক কমিউনিস্ট পার্টির শীর্ষ পদে রইলেন না কাস্ত্রোর পদবীর কেউ, কিন্তু এই পরিবর্তনে কিউবার শাসনতন্ত্রের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, কারণ ক্ষমতা থাকছে কমিউনিস্ট পার্টির হাতেই। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, উইন্ডসর ক্যাসেলে সমাধিস্থ প্রিন্স ফিলিপ। ভালো করে শোনো, 16 এপ্রিল। প্রিন্স ফিলিপের শেষ ইচ্ছা অনুসারেই আড়ম্বরহীনভাবেই শেষকৃত্য সম্পন্ন করা হলো। উইন্ডসর ক্যাসেলে সমাধিস্থ করা হয় তাকে। অন্ত্যেষ্টির সময়ে যে গাড়িতে করে কফিন নিয়ে যাওয়া হলো সেই ল্যান্ড রোভারের নকশা তিনি নিজেই এঁকেছিলেন। এদিন সকাল 11টা নাগাদ উইন্ডসর ক্যাসেলে শুরু হয় শেষকৃত্যের অনুষ্ঠান। নৌবাহিনীর টুপি, তলোয়ার আর ফুলমালায় সাজানো কফিন প্রথমে নিয়ে আসা হয় ইনার হলে। সেখান থেকে বাহকদের কাঁধে চেপে কফিন পৌঁছায় ল্যান্ড রোভারে। যাত্রায় গাড়ির পিছনে ছিলেন রানী ও রাজ পরিবারের সদস্যরা। সেন্ট জর্জেস চ্যাপেলে স্থানীয় সময় দুপুর 3টে নাগাদ ফিলিপকে সমাধিস্থ করা হয়। পৌরোহিত্য করেন ক্যান্টারবেরির আর্চবিশপ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, কুম্ভসানে বেলাগাম সংক্রমণ। ছবিটা দেখে নাও তোমরা। 15 এপ্রিল, হরিদ্বারের কুম্ভে 1700 ছাড়ালো আক্রান্তের সংখ্যা। গোটা দেশে সংক্রমণকালে কুম্ভ মেলার মতো বড় জমায়েত পরিস্থিতির নাগালের বাইরে করে দেবে বলে প্রথম থেকে আশঙ্কা প্রকাশ করেছিল স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিকরা। সরকারকে সতর্কও করা হয়েছিল, কিন্তু কুম্ভ মেলা বন্ধ করা তো কোন ছাড়। কেন্দ্র এবং উত্তরাখণ্ডের বিজেপি সরকারের সহযোগিতাতেই করোনাকালে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জমায়েত হয়েছে হরিদ্বারে। মেলা সূত্রে জানানো হয়েছে সোমবতী, অমাবস্যা এবং মেষ সংক্রান্তির শাহী স্নানে প্রায় 48 লক্ষ মানুষ স্নান করেছেন গঙ্গার বিভিন্ন ঘাটে। এদের মধ্যে 99%ই কোনো স্বাস্থ্যবিধি মানেননি বলে মেনে নিচ্ছেন কুম্ভ মেলার সঙ্গে যুক্ত সরকারি স্বাস্থ্য আধিকারিকেরা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, নীরব মোদীর প্রত্যর্পণে সই ব্রিটিশ মন্ত্রীর। 16 এপ্রিল, ভুয়ো নথি নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 14,000 কোটি টাকার ঋণ নিয়ে ফেরার হয়ে যাওয়া নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণে ছাড় দিল ব্রিটিশ সরকার। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এদিন এই সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করেছেন বলে তার দপ্তরের মুখপাত্র জানিয়েছেন। 2019-এর 19 মার্চ ধরা পড়ার পরে আপাতত দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে বন্দী ছিলেন বছর 50-এর নীরব। ফেব্রুয়ারির 25 তারিখে ওয়েস্টমিনিস্টার ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক স্যাম গুজি ঘোষণা করেন, সিবিআই এবং ইডির অভিযোগের নথিপত্র খতিয়ে দেখে তিনি নিশ্চিত হয়েছেন আসামি হিসাবে ভারতের কাঠগড়ায় দাঁড়ানো উচিত ব্যবসায়ী নীরব মোদীর। ভারতের বিচার ব্যবস্থা যথেষ্ট পরিচ্ছন্ন। ব্রিটিশ সরকারের উচিত তাকে ভারত সরকারের হাতে হস্তান্তর করা। তারপরে এদিন নীরবকে হস্তান্তরের অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইউরোপে প্রাণহানি 10 লক্ষ ছাড়ালো চিন্তাই হু। 15 এপ্রিল, ইউরোপে 10 লাখের গণ্ডি ছাড়ালো মৃত্যু। এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুয়ের ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ।
হান্স জানান প্রতি সপ্তাহে ইউরোপে নতুন করে আক্রান্ত হচ্ছেন 16 লক্ষ মানুষ, অর্থাৎ ঘন্টায় 9500 জন, মিনিটে 160 জন। ইতালি, ফ্রান্সের পাশাপাশি জার্মানির পরিস্থিতিও ক্রমশ ঘোরালো হচ্ছে। সেখানে গত 24 ঘন্টায় 293 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে প্রতি 10 লক্ষ বাসিন্দার মধ্যে 1526 জনের প্রাণহানি ঘটেছে। ইটালিতে 1913 জনের, ব্রিটেনে 1865 জনের। গোটা বিশ্বে এভাবে একসঙ্গে সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ নতুন একটি স্ট্রেন 132টি দেশে ছড়িয়ে পড়েছিল ব্রিটেনের অতি সংক্রামক B.1.1.7 ভ্যারিয়েন্ট। দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা মিলেছিল B.1.351। এখন অন্তত 82টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। P.1 প্রথম চিহ্নিত হয়েছিল ব্রাজিলে। বর্তমানে এই ব্রাজিল স্ট্রেনের খোঁজ মিলেছে অন্তত 52টি দেশে। নির্বাসিত হিথ স্ট্রিক। 14 এপ্রিল এক ভারতীয় জুয়ারির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে 8 বছরের জন্য নির্বাসিত হলেন জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। 2018 সালে যখন হিথ কলকাতা নাইট রাইডার্সের বোলিং করছিলেন, তখন প্রায় 15 মাস ধরে নিয়মিতভাবে এই ভারতীয় জুয়ারির সঙ্গে যোগাযোগ রেখে গেছেন স্ট্রিক। জানা গিয়েছে তিনি জুয়ারির থেকে প্রায় 35,000 মার্কিন ডলার নিয়েছেন। আইসিসি দুর্নীতি দমন শাখা 5টি আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে স্ট্রিকের বিরুদ্ধে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ভিনেস ফোগাতের। ভালো করে শোনো, লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এইটা 16 এপ্রিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের অধরা স্বপ্ন পূরণ হলো ভিনেস ফোগাতের। কেজি বিভাগে চ্যাম্পিয়ন হলেন তিনি। এর আগে এশীয় প্রতিযোগিতায় 7 বার পদক জিতেছেন ভিনেস, যার মধ্যে 3 বার পেয়েছেন রূপো। এদিন ফাইনালে তাইপের মেং সুয়ান সিয়ের মুখোমুখি হন তিনি। ভিনেস দ্রুত 6-0তে এগিয়ে যান। এরপর আর প্রতিপক্ষকে এগোনোর কোনো সুযোগ না দিয়ে সোনা জিতে নেন। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখলে। যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। তো বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।